তাহলে diuretics are drugs that excrete sodium and water from the body. Natriuretic increases only sodium and acuritic increases excretion of water. We have in details discussed in our last class, last Friday, what are the classifications of diuretics. এই লাইটগুলো জ্বালিয়ে দেন, এই লাইটগুলো। What is the classification of diuretics? How can we classify diuretics as per their site of action and as per their efficacy? তাই তো মনে আছে তো? হাই এফিকেসি ডায়োরেটিক্স লাইক বলো, হাই এফিকেসি কারা? ফ্রুসেমাইড, টরসেমাইড, তাই তো? আচ্ছা, মিডিয়াম এফিকেসি ডায়োরেটিক্স কারা? ভেরি গুড, থায়াজাইড ডায়োরেটিক্স। নেম সাম থায়াজাইড ডায়োরেটিক্স। হাইড্রোক্লোরথায়াজাইড, থায়াজাইড লাইট ডায়োরেটিক্স, মেটোলাজোন, ইন্ডাপামাইড, রাইট? আচ্ছা, আর কি আছে? পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স কারা? স্পাইরোনোল্যাকটোন, এপ্লেরেনন, অ্যামাইলোরাইড, ট্রায়ামটেরিন, তাই তো? আচ্ছা, এর মধ্যে বলো ফুরোসেমাইড কোথায় কাজ করে? ইয়েস, ইন দা থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। আচ্ছা, এখানে কোথায় ব্লক করে, কাকে ব্লক করে? ভেরি গুড। আচ্ছা, একে হাই এফিকেসি থায়াজাইড ডায়োরেটিক কেন বলা হয়? কেউ বলতে পারবে কারণগুলো একটা একটা? খুব ভালো, বলো বলো। ইনক্রিজেস সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন। পটাশিয়াম তো করেই, মেইনলি সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন, এইটা বলবে, ঠিক আছে তো? তাহলে এ কোথায় কাজ করে? টাল, তাই তো, যেখানে 25% অফ ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্বড হয়। যেহেতু এখানে হাইয়েস্ট হয় তাই এর হাইয়েস্ট এফেক্ট, তাই তো? আচ্ছা, কোথায় কোথায় দিতে পারো ফুরোসেমাইড বলো? নেম সাম ইন্ডিকেশনস অফ ফুরোসেমাইড। নাম্বার 1, হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন, তাই তো? নট ইন মেইনটেনেন্স। আর হ্যাঁ বলো, হাইপারটেনশনে দিতে পারো। আর পালমোনারি ইডিমা, ভেরি গুড। এই বারবার করে বললাম আগের দিন, কোশ্চেনটা পড়তে হবে। Why furosemide is used in the treatment of acute pulmonary edema? তাই তো, অ্যাকিউট লেফট ভেন্ট। আর কোথায় দেওয়া যায় ফুরোসেমাইড বলো বলো? ভেরি গুড, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। আর কোথায় দেওয়া যায়? তাহলে হাইপারটেনশন হলো, ইডিমা হলো, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলো। আচ্ছা, হাইপারটেনশন, ইডিমা, পালমোনারি ইডিমা আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি থাকে তাহলে এই কন্ডিশনটাকে কি বলে? হার্ট ফেলিওর, তাই না? তাহলে অ্যাকিউট হার্ট ফেলিওরে দেবো, তাই তো? ক্রনিক হার্ট ফেলিওরে দেবো, ক্রনিক হার্ট ফেলিওরে থায়াজাইড প্রেফার করব, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তাহলে থায়াজাইড কিসে কিসে দেবো? হাইপারটেনশনে দেবো, মেইনটেনেন্স, ক্রনিক হার্ট ফেলিওরে দেবো, তাই তো? ইয়েস, হাইপার ক্যালসিমিয়া দেবো। আর কিসে দিতে পারি? কিডনি ডিজিজ যদি সঙ্গে থাকে, হাইপারটেনশন বা হার্ট ফেলিওর, তাহলে কিন্তু আমরা ফুরোসেমাইড বা টরসেমাইডই দেবো, থায়াজাইড দেবো না। মনে থাকবে তো? হাইপারটেনশন উইথ সিকেডি, হার্ট ফেলিওর উইথ সিকেডি, তাহলে কিন্তু ক্রনিক হলো টরসেমাইড। কেন? ইয়েস, কারণ ফুরোসেমাইড ইয়েস ইনক্রিজেস প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস, আর জিএফআর এর উপর কোনো রোল নেই ফুরোসেমাইডের, কিন্তু থায়াজাইড কিন্তু জিএফআর রিডাকশন করবে। তাই হাইপারটেনশনের মেইনটেনেন্সে আমরা থায়াজাইড দেব, কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ থাকলে অ্যাভয়েড করে যাব। ভেরি গুড। আচ্ছা, আর কি জানলাম? স্পাইরোনোল্যাকটোন। স্পাইরোনোল্যাকটোন কোন স্পেসিফিক ইডিমায় দেব? লিভার সিরোসিস, তাই না? স্পাইরোনোল্যাকটোন কখন দেব? লিভার সিরোসিস হলে দেব, তাই তো? কেন দেব লিভার সিরোসিস হলে? কারণ লিভার সিরোসিসে কি হয়? লিভারে কি তৈরি হয়? অ্যালবুমিন, তাই না? তাহলে অ্যালবুমিন যদি লিভারে তৈরি হয়, সোডিয়াম পটাশিয়াম কোনটা মেটাবলিক অ্যালকালোসিস করে?
ফুরুসেমাইড এবং থায়াজাইড আগের দিন বলেছি, হ্যাঁ, অ্যাসিডোসিস করে স্পাইরোনোল্যাকটোন, এমসিকিউ। আচ্ছা যাই হোক, এগুলো হলো ইন্ডিকেশনস। সালফার অ্যালার্জি থাকলে আমরা দেব না থায়াজাইড এবং ফুরুসেমাইড ডায়োরেটিক্স। কি দিতে পারি? যদি সালফার, ইথাকরাইনিক অ্যাসিড। ওকে, এমসিকিউ কিন্তু। ওকে, আচ্ছা, থায়াজাইড ইন নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, আগের দিন বলেছিলাম, এক্সপ্লেন হোয়াই থায়াজাইড ডায়োরেটিক্স আর ইউজড ইন নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাস। কেন? কোশ্চেন আসবে পরীক্ষায়। লিভার সিরোসিস, লিভার সিরোসিসে কি হয়? অ্যালবুমিন সিক্রিশন কমে যায়, তাই তো, হাইপোঅ্যালবুমিনেমিয়া। হাইপোঅ্যালবুমিনেমিয়া হলে কি হবে? অঙ্কোটিক প্রেসার বাড়বে না কমবে? অঙ্কোটিক প্রেসার কমবে। অঙ্কোটিক প্রেসার কমলে কি হবে? ইমিডিয়েট যদি পোর্টাল আর স্প্ল্যাঙ্কনিক ভেনে অঙ্কোটিক প্রেসার কমে যায় তাহলে কি হবে? পেরিটোনিয়াল ইডিমা, তাই না? যেটা হচ্ছে এই যে তোমার ছবিতে দেখো এসছে, ঠিক আছে। আরেকটা কি হয়? যে পারসিস্টেন্ট অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। পারসিস্টেন্ট অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম হলে অ্যালডোস্টেরন বেড়ে যাবে। সো দেয়ার উইল বি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম ইন লিভার সিরোসিস। That secondary hyperaldosteronism will cause hyperplasia and hypertrophy of the collecting ducts, and there will be more reabsorption of sodium and water. So there will be again edema. তাহলে কি হলো? ইডিমার জন্য, সিরোসিসের জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে আবার এডিমা হয়ে গেল। তাহলে তোমায় কি দিতে হবে? শুধু ডায়োরেটিক দিলে কাজ করবে না, শুধু ফুরুসেমাইড, শুধু থায়াজাইড সিরোসিসে কাজ করবে না। You have to add spironolactone, which will block that aldosterone in hyperaldosteronism in cirrhosis. Okay, তাহলে that is spironolactone। এই অবধি আমরা আগের দিন এসে, again non diuretic uses of spironolactone আমরা আগের দিন বলেছি, হেয়ার গ্রোথে ইউজ করা হয়, in a, it's a part of HRT now, spironolactone। এইবার দেখো, দুটো তিনটে টপিক আমরা আজকে ডিসকাস করব, তারপরে আমরা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমে ঢুকবো। দেখো, অসমোটিক ডায়োরেটিক বা ম্যানিটল, এখান থেকে একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে অসমোটিক ডায়োরেটিক কেন ইউজ করা হয় ইন কেস অফ সেরিব্রাল ইডিমা। লিখে রাখো, এক্সপ্লেন হোয়াই অসমোটিক ডায়োরেটিক্স আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ সেরিব্রাল ইডিমা। দেখো, as a sugar alcohol, mannitol increases the tonicity of the blood plasma and expands plasma volume but reduces blood viscosity। এই কথাটা লিখে রাখো, যে mannitol as a sugar alcohol increases the tonicity of the blood, expands plasma volume but reduces blood viscosity। এখন এটা কি হয়? এই যে যেহেতু সুগার অ্যালকোহল, আমরা কি জানি? দেখো, সুগার এবং অ্যালকোহল এই দুটোই গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে ইউরিনে পাস হয়ে যায়, তাই না? বোথ সুগার এন্ড অ্যালকোহল আর পাসড থ্রু গ্লোমেরুলার ফিল্ট্রেট, রাইট? তাহলে ম্যানিটল যদি সুগার এন্ড অ্যালকোহলের মতন হয়, তাহলে এটাও গ্লোমেরুলার ফিল্ট্রেট দিয়ে পাস করে যাবে, রাইট? So if it can pass through glomerular filtrate and reach the renal tubule, then there will be change in the osmolality of the renal tubule because of the high volume of mannitol. So what will happen? Sodium and water will be drawn into the renal tubule, and as a result there will be huge sodium and potassium water going to the distal convoluted tubule. So increase sodium and water delivery and increase sodium and water loss. Okay, তাহলে কি হয়? Completely filtered at glomeruli, increases osmolality of the renal tubular fluid, prevents reabsorption of water, sodium dilution in retained water and less sodium reabsorption, so more urinary excretion of sodium chloride and bicarbonate. So as there is more excretion of bicarbonate with mannitol, there will be acidosis or alkalosis? Acidosis, কারণ বাইকার্বনেট বেরিয়ে বার করে দিচ্ছে। তাহলে ম্যানিটল কি করে? মেটাবলিক অ্যাসিডোসিস, লাইক স্পাইরোনোল্যাকটোন। Osmotic effect, as a sugar alcohol, mannitol increases the tonicity of blood plasma. Since it cannot easily cross an intact blood-brain barrier, it creates a gradient
that pulls water from the brain parenchyma into the intravascular space. এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে। ওকে, যে এক্সপ্লেন হোয়াই অসমোটিক ডায়োরেটিক ম্যানিটল ইজ ইউজ টু রিডিউস সেরিব্রাল ইডিমা। ওকে, তাহলে কি করছে, ও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারছে না অতটা ভালো করে, গ্লোমেরুলার ফিল্ড মেমব্রেন ক্রস করতে পারে। যেহেতু ব্লাড ব্রেন ব্যারিয়ার অতটা ভালো করে ক্রস করতে পারছে না, তাই ব্লাডের ভিসকোসিটিটা চেঞ্জ করে দিচ্ছে। সো মোর ওয়াটার ইজ ড্রন আউট ফ্রম দ্য ব্রেন প্যারেনকাইমা ইনটু দ্য প্লাজমা। তাহলে রিডাকশন ইন দ্য সেরিব্রাল ইডিমা। ওকে, স্পেসিফিক্যালি ইন ইনজুরি। আরেকটা কি, এটা হচ্ছে অসমোটিক এফেক্ট। আরেকটা কি আমরা বলি রিওলজিক্যাল এফেক্ট। রিওলজিক্যাল এফেক্ট, রিওলজিক্যাল কি, যে বিকজ ইট কজেস ডিক্রিজ ইন দ্য fluid volume in brain, it causes vasoconstriction and decrease oxygen delivery. Okay, so that further reduces the cerebral edema. So rheological effect and osmotic effect. Okay, দুটো এফেক্ট আছে ম্যানিটলের। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে একটাই কোশ্চেন হবে। আচ্ছা, notes on mannitol, a hexahydric alcohol related to mannose. It is filtered by the renal glomerulus but is not reabsorbed. মনে রাখবে, বারবার করে হিট করছে এই পয়েন্টটা। Osmotic diuretics mannitol is not reabsorbed in the body. It is excreted out unchanged through urine. It is therefore acts as an osmotic diuretic, acts rapidly and is used in the emergency treatment of cerebral edema and acute closed angle glaucoma, but is not suitable for long term treatment. Given by intravenous infusion, take care to avoid extravasation as this can cause inflammation and thrombophlebitis. So emergency treatment of cerebral edema and emergency treatment of acute angle closure glaucoma কি দেব, ম্যানিটল। নেক্সট, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর অ্যাসিটাজোলামাইড মেকানিজম অফ অ্যাকশন। দেখো এগুলো শর্ট নোট, ওকে, লং কোশ্চেন এগুলো হয় না, শর্ট নোট দিতে পারে। কার্বনিক অ্যানহাইড্রেজ কি করে বেসিক্যালি, দেখো এই ব্লকস, এই দেখো এখানে কি হচ্ছে, এটা এই যে এখানে কাজ করে কার্বনিক অ্যানহাইড্রেজ, একদম আর্লি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, সেইখানে এটা কাজ করে। কিভাবে কাজ করে দেখো, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে থ্রু আ সোডিয়াম বাইকার্বনেট চ্যানেল। ওকে, হওয়ার পর কি হচ্ছে, বাইকার্বনেট এবং প্রোটন এই দুটো মিশে তৈরি করছে H2CO3, which is again broken down to H2O and CO2 by an enzyme carbonic anhydrase. And this carbonic anhydrase inhibitor like acetazolamide, they block this enzyme carbonic anhydrase. So what will happen, this H2 and CO2 as you can see is again taken up and broken down, and again this is a cycle. Okay, and it acts both side, both in proximal convoluted tubular cell and in the urine. So as a result what will happen, inhibits the sodium and water reabsorption in the early proximal tubule. তাহলে এটা কি করে, এটাও কিন্তু অ্যাসিডোসিস করে। ওকে, তাহলে মনে রাখবে, নো লঙ্গার ইউজড ফর দেয়ার ডায়োরেটিক অ্যাকশন, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস স্পেশালি অ্যাসিটাজোলামাইড ক্যান কজ সিভিয়ার হাইপোক্যালেমিয়া অ্যান্ড অ্যাসিডোসিস। ইট ক্যান কজ সিভিয়ার হাইপোক্যালেমিয়া অ্যান্ড অ্যাসিডোসিস। ওই জন্য আমরা কিন্তু ডায়োরেটিক হিসাবে অ্যাসিটাজোলামাইডের খুব একটা রোল আর এখন নেই। অর্থাৎ আমরা যেটা বললাম, ডায়োরেটিক চ্যাপ্টারের যে মেইন কাজ, ফুসেমাইড, থায়াজাইড, স্পাইরোনোল্যাকটোন, যে ইডিমাতে আমরা দেব, হার্ট ফেলিওরে দেব, হাইপারটেনশনে দেব, অ্যাসিটাজোলামাইড কিন্তু আমরা দেব না। ওকে, তাহলে অ্যাসিটাজোলামাইডের রোল কি, এখন দুটো ইম্পর্টেন্ট রোল আছে অ্যাসিটাজোলামাইডের। একটা হচ্ছে হাই অল্টিটিউড সিকনেস। ওকে, লিখে রাখো এমসিকিউ, এটা হচ্ছে অফ লেভেল ইউজ ইন দ্য প্রোফাইলাক্সিস অফ হাই অল্টিটিউড সিকনেস। মানে তোমার কোনো পেশেন্ট, সে এসে বললো ডাক্তারবাবু আমি তো লাদাখে বেড়াতে যাব, ওকে, আমার ফ্লাইট আছে, আমি ফ্লাইটে করে ডাইরেক্ট লাদাখে নামবো, দিয়ে লাদাখ মানালি ট্রিপ করব, আমায় কি ওষুধ নিয়ে যাব? তো তোমাকে বুঝতে হবে, পেশেন্ট যখন এখান থেকে কলকাতা থেকে ফ্লাইট ধরে লাদাখ যাবে,
তাহলে এখানে একটা নর্মাল প্লেন ল্যান্ডে হচ্ছে তার এয়ারপোর্ট, আর লাদাখে এয়ারপোর্ট হচ্ছে অ্যাট 15,000 ফিট না কত 10,000 এরকম সামথিং একটা হাইটে ওটা আছে। তাহলে সে যখন নামছে সে 2 ঘন্টার মধ্যে কিন্তু একটা 12,000 14,000 ফিটে চলে যাচ্ছে, কি 3 ঘন্টার মধ্যে চলে যাচ্ছে। তাহলে এখানে কি হয়, অ্যাক্লামাটাইজেশনের প্রবলেম হয়, হাই অল্টিটিউড সিকনেস হয়, এবং সেখানেও কিন্তু দেখা গেছে ইডিমা হতে পারে, সেরিব্রাল ইডিমা হয় এবং নানা রকমের মোশন সিকনেস, সেখান থেকে নসিয়া ভমিটিং, ওকে, হতে পারে, বা হাইপার টেনশন, ফ্লাশিং, এগুলো হতে পারে। তো এক্ষেত্রেও কিন্তু দেখা গেছে অ্যাসিটাজোলামাইড ইজ ভেরি মাচ হেল্পফুল। অফ লেভেল ইউজ বলি আমরা এটাকে, অফ লেভেল প্রোফাইল্যাকটিক ইউজ ইন হাই অল্টিটিউড সিকনেস, ইট কামস অ্যাজ অ্যান এমসিকিউ। মেইন এটার প্রবলেম হচ্ছে কি, ইট কজেস সিভিয়ার হাইপোক্যালিমিয়া এন্ড অ্যাসিডোসিস, দ্যাটস ওয়াই ইট ইজ নট জেনারেলি ইউজড অ্যাজ ফার্স্ট লাইন। ওকে, আরেকটা কি এটাও লিখে রাখো এমসিকিউ, যে ডরজোলামাইড অর ব্রিনজোলামাইড অর কার্বনিক অ্যানাহাইড্রেজ ইনহিবিটর ইন গ্লকোমা, এটা কিন্তু এমসিকিউ এবং শর্ট হিসাবে দেয়, ব্রিনজোলামাইড অর ডরজোলামাইড ইন গ্লকোমা। প্রাইমারি মেকানিজম রিডিউসিং ফ্লুইড প্রোডাকশন, অ্যাজ ইউ ক্যান সি, দেখো এটা হচ্ছে সিলিয়ারি বডি চোখের, এই যে চোখ, এই যে তার সিলিয়ারি বডি। ওকে, সিলিয়ারি বডিটা আমরা এখানে দেখাচ্ছি, দেখো সিলিয়ারি বডিতে আমরা পড়িয়েছিলাম গ্লকোমার সময় বিটা 2 রিসেপ্টর থাকে, হ্যাঁ বিটা 2 রিসেপ্টর থাকে, আলফা 2 রিসেপ্টর থাকে, আলফা 1 রিসেপ্টর থাকে, এরা থাকে। তো এখানে একটা এনজাইম থাকে, সেটাকে বলা হয় কার্বনিক অ্যানাহাইড্রেজ এনজাইম। ওকে, সেই এনজাইমটাকেও কিন্তু এই কার্বনিক অ্যানাহাইড্রেজ ইনহিবিটর তারা ব্লক করে। ওকে, তাহলে প্রাইমারি মেকানিজম কি, রিডিউসিং ফ্লুইড প্রোডাকশন, এনজাইম ইনহিবিশন, ডরজোলামাইড স্পেসিফিক্যালি টার্গেটস দ্য এনজাইম কার্বনিক অ্যানাহাইড্রেজ ফাউন্ড ইন দ্য সিলিয়ারি প্রসেস অফ দ্য আই। ওকে, চোখের যে সিলিয়ারি প্রসেস তার কার্বনিক অ্যানাহাইড্রেজ এনজাইমটাকে ইনহিবিট করে। Disrupting ion balance by blocking this enzyme, it slows the formation of bicarbonate ions. Decreasing secretion, the reduction in bicarbonate leads to decrease in the active transport of sodium and fluid in the posterior chamber of the eye, so lowering the pressure. With less fluid being secreted in the eye, the overall intraocular pressure is reduced. লিখে নাও, ডরজোলামাইড ব্রিনজোলামাইড in glaucoma, mechanism of action লিখে নাও। লেখো, ডরজোলামাইড or brinzolamide blocks the carbonic anhydrase inhibitor, carbonic anhydrase enzyme in the ciliary body of the eye, ciliary body of the eye. ওকে, ফ্লো চার্টের মতন নিচে একটা দাগ দাও। ওকে, তাহলে কি হবে, লেখো, disrupts the ion balance, ব্র্যাকেটে slows down bicarbonate secretion, okay, arrow, decreased secretion of aqueous humor in the posterior chamber. Okay, arrow, decreased intraocular pressure, arrow, relief from symptoms of glaucoma. হবে তো, পরীক্ষায় অ্যানসার, কোশ্চেন আসলে অ্যানসার হবে, এই হচ্ছে অ্যানসার, ডরজোলামাইড ব্রিনজোলামাইড। আচ্ছা, আরেকটা কি লিখে রাখো, স্টার মেরে এর সঙ্গে লিখে রাখবে, probably also reduces ocular blood flow and improve blood flow to the optic nerve and retina. Blood flow to the optic nerve and retina.
ব্রিনজোলামাইড, ডরজোলামাইড এগুলো না ইনজেক্টেবল বা ওরাল হিসাবে নয়, আমরা এগুলোকে টপিক্যালি দিই, ওকে, অ্যাজ অ্যান আই ড্রপ। কেন বললাম? কারণ ওরালি ইট ক্যান কজ সিভিয়ার হাইপোক্যালিমিয়া এন্ড অ্যাসিডোসিস, ওকে, ওই জন্য আমরা চোখে আই ড্রপ হিসাবে দিই। যে দেখাচ্ছি, এই যে আই ড্রপ দেখো, এই দেখো ডরজোলামাইড অপথ্যালমিক সলিউশন। এবং দেখো অনেক ক্ষেত্রে কিন্তু এর সঙ্গে আমরা একটা বিটা ব্লকারকে অ্যাড করে দিই, মানে ডরজোলামাইড আর বিটা ব্লকার টিমোলল, আমরা জানি টিমোলল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লকোমা। তাহলে আমরা কিন্তু ডরজোলামাইড এবং টিমোলল অ্যাজ এ কম্বিনেশন ইউজ করতে পারি। সুবিধা কি? ইটস এফেক্ট 24 আওয়ার কন্ট্রোল, অর্থাৎ একটা আই ড্রপ কিন্তু 24 ঘন্টা অবধি এফেক্ট থাকতে পারে ইন গ্লকোমায়, ওকে। তো মোশন সিকনেস অলরেডি আমি বললাম। লাস্ট থিং ইন ডায়োরেটিক ইজ অ্যাকুয়ারেটিক্স, ওকে, লিখে রাখো, শর্ট নোট, সব এগুলো শর্ট নোট। অ্যাকুয়ারেটিক কি? যেটা আমরা বললাম শুধু ওয়াটার এক্সক্রিশন করায়, ওকে। যেমন লিখে রাখো কনিভ্যাপটান এবং টলভ্যাপটান, কনিভ্যাপটান এবং CONI VAPTAN and টলভ্যাপটান TOLVAPTAN, এরা হচ্ছে ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। দেখো কি বলছে, দে প্রমোট এক্সক্রিশন অফ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার অ্যালোন এফেক্টিভলি রেইজিং ব্লাড সোডিয়াম লেভেলস। তাহলে এরা কি করে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে না, যেটা করছে কে? এনি ডায়োরেটিক, ফ্রুসেমাইড বলো, ওকে, ল্যাসিক্স, ও কি করছে? সোডিয়াম ওয়াটার। থায়াজাইড বলো, সোডিয়াম ওয়াটার, ওকে, স্পাইরোনোল্যাকটোন, সোডিয়াম ওয়াটার। কিন্তু কনিভ্যাপটান, টলভ্যাপটান এরা কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন শুধু করছে, সোডিয়ামটাকে করছে না, ওকে, ওয়াটার লস করছে, সোডিয়াম লস করছে না। তাহলে কি হবে? ওয়াটার যদি লস হয়ে যায়, অর্থাৎ ব্লাডে যদি জল কমতে থাকে কিন্তু সোডিয়াম যদি একই থাকে, তাহলে কি হবে? হাইপোন্যাট্রিমিয়া না হাইপারন্যাট্রিমিয়া? হাইপারন্যাট্রিমিয়া, কারণ সোডিয়াম একই রয়েছে, ব্লাডের ভলিউম কমে যাচ্ছে, প্লাজমা ভলিউম, তাই তো? তাহলে হাইপারন্যাট্রিমিয়া করতে পারে। তাহলে এগুলো কোথায় আমরা ইউজ করি? এটা কিন্তু আমরা ইডিমাতে ইউজ করি না, আমরা কোথায় ইউজ করি? ইন দ্য ট্রিটমেন্ট অফ হাইপোন্যাট্রিমিয়া, ওকে, লিখে রাখো, ট্রিটমেন্ট অফ হাইপোন্যাট্রিমিয়া। কে বললো SIADH? ভেরি গুড, সিয়াদ, আসছি, বাহ বাহ, হেভি বলছিস রে, হ্যাঁ। ট্রিটমেন্ট অফ কিসে দেবো? হাইপোন্যাট্রিমিয়া হবে। আচ্ছা, সিয়াদ কি? ও যেটা বললো সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিক্রিশন অফ অ্যান্টিডায়োরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন, ওকে। তাহলে সিয়াদে কি হয়? ইনেট, ওটা ডিক্রিজ সিক্রিশন হয় এডিএইচটা। তাহলে এডিএইচ যদি ডিক্রিজ সিক্রিশন হয়, তাহলে এডিএইচ এর এফেক্টটা কালেক্টিং ডাক্টসে থাকছে না, ওকে, এবং সেখান থেকে কিন্তু পেশেন্টের প্রচুর ওয়াটার লস হচ্ছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে এবং পেশেন্টের ইডিমা হচ্ছে, ওকে। তার সঙ্গে কি হয়? হাইপোন্যাট্রিমিয়া, ওকে। তাহলে পেশেন্টের ইডিমা হবে, হাইপোন্যাট্রিমিয়া হবে। এই যে কেসটা হচ্ছে ডিউ টু ডিক্রিজ সিক্রিশন অফ অ্যান্টিডায়োরেটিক হরমোন, এটাকে আমরা বলছি সিয়াদ। এটা ফার্মাকোলজির টপিক নয়, মেডিসিনের টপিক, তোমরা যখন যাবে তখন পড়বে। বাট জেনে রাখো, সিয়াদ হলে জেনে রাখো ফর এমসিকিউ। এবং কারণটা আমি বলে দিলাম যে সিয়াদ অর হাইপোন্যাট্রিমিয়া, আমাদের ড্রাগ অফ চয়েস কি হবে? কনিভ্যাপটান, টলভ্যাপটান, যেটা মার্কেটে পাওয়া যায় ন্যাট্রাইস বলে, ন্যাট্রাইস। আচ্ছা, এর মধ্যে টলভ্যাপটানটা আমরা ওরালি দিতে পারি, আর কনিভ্যাপটানটা আমরা ইন্ট্রাভেনাস দেব, ওকে। সো টলভ্যাপটান ইজ ওরাল ট্যাবলেট এন্ড কনিভ্যাপটান ইজ ইন্ট্রাভেনাস। এখান থেকে কোশ্চেনটা কি হবে ডায়োরেটিক্স থেকে? দেখো কোশ্চেনটা এটা আসবে পরীক্ষায়, যদি তোমরা 5 বছরের কোশ্চেন দেখো বা 10 বছরের কোশ্চেন দেখো, কোশ্চেন কি এসছে? এখন তো ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন। কোশ্চেন কি এসছে? যে এ পেশেন্ট, you have measured blood pressure of
a patient, it is found to be 150/90. Okay, you have examined the patient and you have seen that the patient has generalized edema. Okay, what will be your drug of choice as diuretic? Okay, number 1. number 2 এখান থেকে কি দেবে? classify diuretics. তারপর কি দেবে? why loop diuretics are called high ceiling diuretic. Okay, তারপর কি দেবে? compare electrolyte impact between thiazide and loop diuretics. এই কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি লাস্ট দুটো ক্লাসে বারবার করে বলে দিয়েছি। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ডায়ুরেটিক, ফ্রুসেমাইড কেন হাই সিলিং, ফ্রুসেমাইড এবং থায়াজাইডের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের উপর, ম্যাগনেসিয়ামের উপর এফেক্ট এবং অ্যাসিডোসিসে বা অ্যালকালোসিসের উপর এফেক্টটা পরিষ্কার করো, কম্পেয়ার করো। এটা নেক্সট কোশ্চেন। এরপর এর সঙ্গে কি লেজুর দিতে পারে? এটা 10 নম্বর। কি ঢুকিয়ে দিতে পারে 15 নম্বর হলে? বললো যে ইউ হ্যাভ অলসো এক্সামিন দ্য পেশেন্ট অ্যান্ড ফাউন্ড টু হ্যাভ an abdominal distension or liver cirrhosis, and you have seen that furosemide or thiazide diuretic has failed to control the edema. So what add-on drug you can add with this combination? That is spironolactone ঢুকে গেল, and explain why you have added on this drug. Okay, এইটা হচ্ছে লং কোশ্চেন ডায়ুরেটিক চ্যাপ্টারে। 100% কোশ্চেন আসবে, 100%। ওকে, আর এখান থেকে শর্ট নোট কি কি দিতে পারে আবার বলছি। furosemide in left ventricular failure, number 1. number 2, furosemide is high ceiling diuretic. number 3, thiazide in chronic heart failure, torsemide in heart failure with kidney disease. Okay, spironolactone in liver cirrhosis. Okay, spironolactone as potassium sparing diuretic. Okay, acidazolamide in dorzolamide in glaucoma, mannitol in edema, cerebral edema. ওকে, এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, থায়াজাইড ইন নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিডাস। ওকে, এই কোশ্চেন বারবার করে বললাম, এক্সপেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, এবারে কথা হচ্ছে যে হাইপারটেনশনে যদি ঢুকতেই হয় ডায়ুরেটিক থেকে, এখন প্রবলেমটা হচ্ছে কি যে হাইপারটেনশন পড়তে গেলে বা বুঝতে গেলে অ্যান্টি হাইপারটেনসিভ আমাদেরকে এটা দেখতে হবে যে হাইপারটেনশন কিন্তু শুধু ইডিমার জন্য হয় না, তাই না? দেয়ার আর আদার কোফ্যাক্টরস বিহাইন্ড হাইপারটেনশন। প্রেসারের আরো অনেক ফ্যাক্টর থাকে, তার সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, যেটা কিডনির সঙ্গে প্যারালালি কিন্তু কাজ করে যাচ্ছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে হাউ ইট ইজ অ্যাক্টিং। দেখো, এটা আসছি পরে। তাহলে দেখো, হাইপারটেনশন যদি আমরা দেখতে যাই তাহলে দেখব কতগুলো ফ্যাক্টর। দেখো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর্টেরিওলস। আর্টারিতে কোন রিসেপ্টর থাকে? অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, বলো। হ্যাঁ, ভেরি গুড, আলফা 1। কি টাইপের রিসেপ্টর? alpha 1 receptor. What type of receptor it is? GPCR. Very good. GS na GI? GS na GI? In blood vessel, alpha 1 is GS. In intestine, alpha 1 is GI. মনে রাখবে, it's a paradox. Okay, তাহলে in blood vessel alpha 1 is GI, GS, তাহলে কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন না ভ্যাসোডাইলেটেশন? ভ্যাসোকনস্ট্রিকশন। ভেরি গুড, তাই তো? তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ব্লাড প্রেসার বাড়বে না কমবে? বাড়বে। তাহলে একটা রেগুলেশন অফ হাইপারটেনশন কোথায়?
in the blood vessel, right? আরেকটা কোথায়? ক্যাপাসিটাস ভেসেলস মানে এই একই হলো, ওকে, সেই পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। আরেকটা কোথায়? ইন হার্ট। হার্টে কোন অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে? বিটা 1। মনে রাখবে বিটা 2 ও থাকে কিন্তু কম কনসেন্ট্রেশনে, বিটা 1 ইজ প্রিডমিনেন্ট। তাহলে বিটা 1 কোন টাইপ অফ রিসেপ্টর? জিপিসিআর, জিএস না জিআই? জিএস লিখে রাখো, বারবার করে লিখতে লিখতে মনে হয় মাথায় ঢুকবে, নইলে কিন্তু একবার এএনএস চ্যাপ্টার পড়ে দাও তো তোরা এএনএস এ ক্লাস অর্ধেক কেউ করিসনি, ঠিক আছে? তাহলে আরো মুশকিল, ওই জন্য বারবার করে বলবো, বারবার করে লিখতে থাকবে। তাহলে বিটা 1 কি টাইপের রিসেপ্টর? জিপিসিআর। জিএস কোথায় থাকে? হার্টের কোথায়? এসএ নোড। এসএ নোডের কাজ কি? হার্ট রেট কন্ট্রোল করা। তাহলে জিএস যেটা স্টিমুলেটরি, হার্ট রেটকে কি করবে? বাড়াবে। ভেরি গুড। বাড়ালে কি হবে? বাড়ালেই ট্যাকিকার্ডিয়া হবে না? ওকে। হার্ট রেট বেড়ে গেলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে? বাড়বে। কার্ডিয়াক আউটপুট বাড়লে কি হবে? প্রেসার বাড়বে না কমবে? ইনক্রিজ ইন ব্লাড প্রেসার, তাই না? তাহলে ওয়ান ইজ পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, অ্যানাদার ইজ হার্ট রেট। দুটো প্যারামিটার আমরা পেলাম, ওকে। আরেকটা পার্ট কি? ভলিউম, তাই না? ব্লাড ভলিউম যদি বাড়ে, যদি ওয়াটার রিটেনশন বেশি হয় কিডনি থেকে, তাহলে কি হবে? ব্লাড ভলিউম বাড়বে। So if there is increased blood volume, there will be increase in cardiac output, increase in preload, increase in afterload, তাই তো? So there will be hypertension, তাই না? আর কি হতে পারে? কিডনিতে আমরা কি জানি? রেনিন, তাই না? এখন রেনিন কখন সিক্রিশন হবে কিডনি থেকে? ইয়েস, ভেরি গুড। তাহলে ব্লাড প্রেসার যদি কমে যায়, রেনিন সিক্রিশন কেন বাড়বে? জেজি সেলে বিটা 1 স্টিমুলেটেড হলো, তাই তো? তার জন্য রেনিন সিক্রিশন হবে শুধু। আর বিটা 1 স্টিমুলেটেড হলে কি হবে? তোরা আরো ডিটেলসে ভাব। বিটা 1 স্টিমুলেটেড হলো, খুব ভালো, ইউ অ্যাবসলিউটলি রাইট। তারপর কি হতে পারে? বিটা 1 স্টিমুলেটেড হলে তো রেনিন কেন বাড়বে? বিটা 1 যদি স্টিমুলেটেড হয়, আবার বলছি, বিটা 1 কি টাইপের রিসেপ্টর? জিপিসিআর। জিএস না জিআই? জিএস। তাহলে জিএস কি করে? কন্ট্রাকশন। তাহলে বিটা 1 যদি স্টিমুলেটেড হয়, রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে না ভ্যাসোডাইলেটেশন? রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন, তাই না? রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হলে জিএফআর বাড়বে না কমবে? রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয়, রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয়, তাহলে জিএফআর বাড়বে না কমবে? একটা ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে। ব্লাড ভেসেলটা যদি ন্যারো হয় তাহলে বেশি ব্লাড যাবে, না যদি বেশি বড় হয় তাহলে ডায়ালেটেড হয় বেশি ব্লাড যাবে? ডায়ালেটেড হলে বেশি ব্লাড যাবে। তাহলে যদি কনস্ট্রিক্টেড হয়, ব্লাড প্রেসার বাড়বে, ব্লাড ফ্লো কি বাড়বে? ফ্লোটা তো কমে যাবে, তাই না? তাহলে কি হবে? জিএফআর কমে যাবে। জিএফআর যদি কমে যায়, সোডিয়াম এন্ড ওয়াটার যাবে বেশি না কমবে? কমবে। তাহলে সোডিয়াম এন্ড ওয়াটার যদি, সোডিয়াম যদি ম্যাকুলা ডেন্সায় কম যায়, তাহলে কি হবে? সোডিয়াম যদি ম্যাকুলা ডেন্সাতে কম যায়, তাহলে কি হবে? সোডিয়াম কম গেলে প্রস্টাগ্ল্যান্ডিন বেরোবে ম্যাকুলা ডেন্সা থেকে, রাইট? এটা তো বুঝতে পারবেন, এটা লেখ, এটা ফ্লোচার্টের মতন লেখ, আর এই জায়গাটা তোদের ক্লিয়ার না হলে কিন্তু পরে পুরো হাইপারটেনশন আটকাবে। ওকে, লেখো, ফ্লোচার্টের মতন লেখো তো।
পুরো কনসেপ্ট হাইপারটেনশন এবং হার্ট ফেলিওর এই জায়গার উপর দাঁড়িয়ে আছে। লেখো হাইপোটেনশন দিয়ে শুরু করো। হাইপোটেনশন অর্থাৎ ব্লাড ফ্লো কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাই তো? ব্লাড প্রেশার কমে গেলে কি হবে? একদম সহজ করে ভাব, অ্যাড্রিনার্জিক স্টিমুলেশন হবে, রাইট? লেখো there is adrenergic stimulation। তাহলে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর কোনটা অ্যাক্টিভ করবে? বিটা 1। লেখো অ্যাক্টিভেশন অফ বিটা 1। অ্যারো renal vasoconstriction, arrow decrease in GFR, right? Arrow less sodium entry into macula densa, arrow prostaglandin synthesis, from macula densa, arrow activation of renin, activation and release of renin, arrow stimulation of renin angiotensin system, ওকে। এবার এখানে দুটো ভাগে ভাগ করো, দুটো হাত, একটা হাতে লেখো angiotensin is the most potent vasoconstrictor in our body. Angiotensin is the most potent vasoconstrictor in our body. Arrow acts on the AT1 receptor in the blood vessel. Arrow profound vasoconstriction. Arrow তাহলে ব্লাড প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। সো ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। আরেকটা আর্মে কি লেখ? অ্যাক্টিভেশন অফ রাস হলো, সো দেয়ার উইল বি সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। আরেকটা আর্মে অ্যাক্টিভেশন অফ রাস লিখেছো, অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, তাহলে সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম। Arrow there will be increased sodium and water reabsorption from the collecting duct. তাই না? So increase in blood volume. Arrow increase in blood volume. Arrow increase in cardiac output. তাহলে ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট টার্ম এফেক্ট। শর্ট টার্ম এফেক্ট মানে আমি যদি টেলমিসার্টান দিই, আমি যদি লোসার্টান দিই, আমি যদি র্যামিপ্রিল দিই, এনালেপ্রিল দিই, ইমিডিয়েটলি এটা হবে এবং ব্লাড প্রেশারটা কন্ট্রোল হবে, কারণ ও রেনিন অ্যাঞ্জিওটেনসিনকে ব্লক করবে। ওকে, উল্টো কেসে আমরা দিই হাইপারটেনশন আমরা দেবো। এখন কথা হচ্ছে এটাতে গেল ইমিডিয়েট এফেক্ট। ওকে, আরেকটা হয় লং টার্ম এফেক্ট। লেখো নিচে লং টার্ম এফেক্ট অফ রাস অ্যাক্টিভেশন। দেখো তার আগে আমরা একটুখানি একটা জিনিস দেখে নিই। তাহলে দেখো আমরা হাইপারটেনশনের 4-5টা জায়গা আমরা কভার করলাম।
একটা খালি বাকি রইলো, সেটা কিন্তু হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে যেখান থেকে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। তাহলে এইগুলো পেরিফেরাল আমরা এইসব জায়গায় ব্লক করতে পারি, আমরা আর্টারিটা ডাইরেক্ট করতে পারি, কার্ডিয়াক আউটপুট কমাতে পারি, আর্টারি ডাইলেট করতে পারি বাই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ওকে, অ্যামলোডিপিন, ক্লিনিডিপিন আসবো আমি। হার্ট রেট কমাতে পারি, কার্ডিয়াক আউটপুট কমাতে পারি বাই গিভিং বিটা ব্লকার। ওকে, ডায়োরেটিক দিতে পারি ইন হাইপারটেনশন, সোডিয়াম এন্ড ওয়াটার, আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন ব্লকার দিতে পারি লাইক টেলমিসার্টান, অ্যামলোডিপিন, ক্লিনিডিপিন। ওকে, আর কে দিতে পারি, ক্লোনিডিন দিতে পারি, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। তাহলে এতগুলো অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা প্রেশারকে কন্ট্রোল করতে পারি। শুধু ডায়োরেটিক তার একটা পার্ট, আমরা যেটা এতক্ষণ আলোচনা করছি। এবার আমরা বাকি পার্টগুলোতে আস্তে আস্তে ঢুকবো। তাহলে দেখো রেনিন, তাহলে দেখো কি আসছে এখানে, যেটা আমি বললাম, রেনিন যখন তৈরি হচ্ছে, রেনিন রিলিজ ফ্রম কিডনি, and মনে রাখবে অ্যাঞ্জিওটেনসিনোজেন ইজ ফাউন্ড ইন লিভার। ওকে, আর অ্যাঞ্জিওটেনসিনোজেনটা কনভার্ট করছে অ্যাঞ্জিওটেনসিন 1, and angiotensin 1 is being converted to angiotensin 2 by an enzyme which is called angiotensin converting enzyme or ACE, তাই তো? And this angiotensin 2 is a potent vasoconstrictor. Also it stimulates aldosterone release, that's why it is causing secondary hyperaldosteronism. এবার দেখো আমরা কোথায় কোথায় ব্লকার দিতে পারি। তাহলে একটা হতে পারে অ্যালিসকাইরেন, দ্যাট ইজ রেনিন ইনহিবিটর। ওকে, অ্যালিসকাইরেন কিন্তু ক্লিনিক্যালি ইউজ হয় না, কোথাও আমরা কোনো পেশেন্টকে অ্যালিসকাইরেন দিই না। আমরা কোনটা ইউজ করি, এসি ইনহিবিটর এবং এআরবি। এসি ইনহিবিটর কারা, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, মানে ইট ব্লকস দ্য কনভার্সন অফ অ্যাঞ্জিওটেনসিন 1 টু অ্যাঞ্জিওটেনসিন 2। এসি ইনহিবিটর কারা, যেমন র্যামিপ্রিল, র্যামকর, ওকে, এনালেপ্রিল, এনাম, লিসিনোপ্রিল। ওকে, এরা হচ্ছে এসি ইনহিবিটর। আর কি, এআরবি। এআরবি কি, যারা ব্লক করছে রিসেপ্টরটাকে, 81 রিসেপ্টর লিখলাম আমি, 81 রিসেপ্টরটাকে ব্লক করছে কারা, টেলমিসার্টান, লোসার্টান, ওলমিসার্টান। ওকে, এইটা। আর কি আছে, আর আছে, যেহেতু এটা রাসের 3টে এ, তার একটা হচ্ছে অ্যালডোস্টেরন, তাহলে অ্যালডোস্টেরন ব্লকার স্পাইরোনোল্যাকটোন will also act in hypertension and heart failure. Again it's coming. এই পার্টটা থাক, এরপর পরে আমরা সাইড এফেক্টে আলোচনা করব, এটা এখন ডিসকাস করে লাভ নেই। সো দিস ইজ এগেইন, আমি তো এটা বলে দিলাম ফ্লো চার্টে, এটা ডিসকাস করে লাভ নেই। তাহলে দেখো 81 রিসেপ্টর, এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেন কামিং টু অ্যাঞ্জিওটেনসিন 1 দেন অ্যাঞ্জিওটেনসিন 2 which is causing activation of 81 receptor and cause vasoconstriction and sodium water reabsorption. That is the short term effect of angiotensin activation. So দেখো angiotensin 2 inhibitors lower blood pressure principally by decreasing the peripheral vascular resistance by blocking the 81 receptor, but unlike direct vasodilators these agents do not result in reflex sympathetic activation and can be used safely in persons with ischemic heart disease. আমি আসছি এটা পরে আসবো, এখনই না। দেখো এখানে আমি দেখাচ্ছি যে angiotensin 2 it is acting on directly the 81 receptors. Okay, directly the 81 receptors and causing vasodilatation. Also it gives a positive feedback to noradrenaline release which will again cause vasoconstriction. Cardiac remodeling টা কোথায় গেল, এইটা। So you see what is the long term effect, লেখো। লেখো, in case of hypertension, in case of hypertension and heart failure, there is persistent activation of renin angiotensin aldosterone system.
Okay, persistent activation. Okay, as a result, there is inflammatory and oxidative changes in the cardiac myocardium. Inflammatory and oxidative changes or stress in myocardium. Okay, so there will be hypertrophy of the ventricle. Hypertrophy of the ventricle. তাহলে দেখো কি হবে, দেখো একটা নরমাল হার্ট, ওকে, নরমাল হার্ট হাইপারটেনশন হয়েছে, মানে প্রেসার বেড়ে রয়েছে, হলো, যেই প্রেসার বেড়ে যাবে, প্রথম রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম কাজ করছিল, তখন প্রেসারটা মেইনটেইন ছিল, প্রেসার বেড়ে গেছে মানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ইজ জিওপার্ডাইজড, ও এক্সেসিভ ভ্যাসোকনস্ট্রিকশন করে দিয়েছে, তাই তো, ও এক্সেসিভ অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। তাহলে যখন ও এক্সেসিভ অ্যাক্টিভেটেড হয়ে থাকবে, পারসিস্টেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এম আই রাইট অর রং? তাহলে পারসিস্টেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয়, প্রিলোড আফটার লোড বাড়বে না কমবে? যদি পারসিস্টেন্ট ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তাহলে প্রিলোড আফটার লোড বাড়বে না কমবে? বাড়বে। তাহলে প্রিলোড আফটার লোড যদি বাড়ে, চিন্তা করো, হার্ট একটা পাম্প, আফটার লোড বাড়ছে মানে ফরওয়ার্ড প্রেসার বেড়ে গেছে, তাহলে হার্টকে প্রচুর জোরে পাম্প করতে হবে ব্লাডটাকে বার করার জন্য। তাহলে দিনের পর দিন, বছরের পর বছর যদি রেনিন অ্যাঞ্জিওটেনসিন হার্টকে জোরে পাম্প করিয়ে ব্লাডটা বার করতে বলে, তাহলে কি হবে? কার্ডিয়াক মাসেলটা স্ট্রং হতে শুরু করবে, বাড়তে শুরু করবে, হাইপারট্রফি হতে শুরু করবে। ওকে, তাহলে হাইপারটেনশন যদি দীর্ঘদিন থেকে যায় আনট্রিটেড অবস্থায়, এবং দীর্ঘদিন যদি রাস অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে কিন্তু হবে কার্ডিয়াক হাইপারট্রফি, যেটাকে আমরা বলছি রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনডিউসড কার্ডিয়াক রিমডেলিং। এই কথাটা লিখতে হবে পরীক্ষায়, লিখে রাখো, দিস ইজ কল্ড কার্ডিয়াক রিমডেলিং। আন্ডারলাইন করো, এই কথাটা পরীক্ষায় লিখতে হবে। দিস ইজ কল্ড কার্ডিয়াক, এই হাইপারট্রফিটাকে বলে কার্ডিয়াক রিমডেলিং। ওকে, তাহলে কি হবে দেখো, ছবিতে দেখানো হচ্ছে নরমাল হার্ট, দেখো দেখো ভেন্ট্রিকল গুলোকে লক্ষ্য করো ভালো করে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো আস্তে আস্তে হাইপারট্রফি হচ্ছে, দেখো হাইপারট্রফি, অ্যাপোপ্টোসিস, অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লামেশন, ফাইব্রোসিস এন্ড পারসিস্টেন্ট সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। দেখো আরো বড় হচ্ছে, এবার দেখো আস্তে আস্তে ব্লাডটা জমা হতে শুরু করলো, তাহলে কি হলো? আস্তে আস্তে ইজেকশন ফ্র্যাকশন কমতে থাকলো হার্টের। কি হলো আলটিমেটলি? হাইপারটেনশন থেকে পেশেন্ট হার্ট ফেলিওরে চলে গেল, ডিউ টু পারসিস্টেন্ট কার্ডিয়াক রিমডেলিং। সো দ্যাট ইজ দ্য লং টার্ম এফেক্ট অফ অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন। দীর্ঘদিন অ্যাক্টিভেট হয়ে থাকলে কিন্তু হাইপারটেনশন থেকে হার্ট ফেলিওরের দিকে হার্টকে নিয়ে যাবে। সো বেসিক্যালি ইটস এ ভিসিয়াস সাইকেল। ওকে, অর্থাৎ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম যেমন প্রেসার কন্ট্রোল করছে, তেমনি ওভার অ্যাক্টিভেটেড যদি হয়ে যায় পারসিস্টেন্ট হাইপারটেনশন পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিওরের দিকে চলে যাবে। তাহলে সেই জন্য আজকের দিনে কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ বলতে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ কিন্তু রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম and calcium channel blockers. These are the first line antihypertensive drugs currently in. That ends today's discussion. পরের দিন আমরা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের ড্রাগস গুলোর মেকানিজম, তাদের সাইড এফেক্টস, এবং সেখান থেকে আস্তে আস্তে আদার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগসে ঢুকবো। অ্যান্টিহাইপারটেনসিভ ইজ এ হিউজ চ্যাপ্টার, এগেইন লং কোশ্চেন কামস,
এবং এখন এই গত বছরের 2025 সালের সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু হাইপারটেনশনের গাইডলাইন চেঞ্জ হয়েছে। ওকে, সো আমি যেটা পড়াবো সেটা হচ্ছে লেটেস্ট গাইডলাইন, ইট ইজ নট আপডেটেড ইন ইউর টেক্সট বুক। ওকে।